বাবা, করে মা। রামকুমার কিন্তু কাল রাত থেকে বাড়ি ফেরেনি। কি? কাল রাত থেকে বাড়ি ফেরেনি? না, আসেনি। কিছু কয়ে গেছিল নাকি যে কোথা যাচ্ছে? না বাবা, কিছু বলে যায়নি তো আমাকে, কিন্তু রাতে খাওয়া দাওয়ার পর দেখলাম ও খুব চিন্তায় আছে। এত রাত পর্যন্ত তো কখনো বাইরে থাকেনি, একটু গিয়ে দেখো না। আরে অত চিন্তা করবার কিছু নেই, নিশ্চয়ই কোনো বন্ধুর বাড়ি গেছে, আমি দেখে আসছি। ঠিক আছে? দেখছে, দাঁড়াও। হ্যাঁ বিমলা মাসি, রামকুমার এসেছে নাকি? চিন্তা করো না মা, রামকুমার তাড়াতাড়ি ফিরে আসবে। কি হলো, কিছু জানতে পারলে? সব জায়গা তো খোঁজ নিলাম, কোনো খোঁজ পেলাম না। একটা কাজ করো না, অখিলেশকে একটা ফোন করে দেখো না, যদি কিছু জানা যায়। হ্যাঁ বাবা। রামকুমার কাল রাত থেকে বাড়ি আসেনি রে। আমি কি করে জানবো বাবা? গত 5 বছর ধরে ওর সঙ্গে আমার কোনো কথাই হয়নি। ওর যদি কিছু হয়েও থাকে না, তাহলে আমাকে যেন ফোন করো না। ও বাঁচুক চাই মরুক, আমার কিচ্ছু যায় আসে না, আমি ওর খোঁজও নিতে যাব না। এবার ফোন রাখো, আমাকে কাজ করতে দাও। কি বললো অখিলেশ? ও কিছুই জানে না কইল। একটা কাজ করি, আমি বরং পুলিশের কাছে যাই, থানায় রিপোর্ট লিখে আসি। হ্যাঁ, শোনো, আমিও দেখে আসি, বুঝলে? একটা খুন আর একটা নিখোঁজের ঘটনা, এই দুটো ঘটনায় কি একে অপরের সঙ্গে যুক্ত ছিল? কে মারা গিয়েছিল আর তাকে মারলই বা কে? আর এসবের মধ্যে রামকুমারের কি অবদান ছিল? খুনি কি রামকুমারই ছিল, যে খুন করার পর পালিয়ে গিয়েছে? প্রশ্ন অনেক ছিল, কিন্তু উত্তর একটাও নেই। রামকুমারের মা বাবা বিজেশ্বর আর সুমিত্রা সব ধরনের সম্ভাব্য চেষ্টা করেছিল যে যেভাবেই হোক তাদের ছেলের যেন খোঁজ পাওয়া যায়। সাহেব, আমার ছেলেটা কাল থেকে ঘরে ফেরেনি। কি নাম আপনার ছেলের? রামকুমার। ও কি আপনাকে বলেছিল যে কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করতে যাচ্ছে? কিছুই জানি না সাহেব, ওর সঙ্গী সাথীদেরও জিগাইছিলাম, পাড়া প্রতিবেশীর কাছে খোঁজ নিলাম। আচ্ছা, আপনার ফ্যামিলিতে আপনি ছাড়া আর কে কে থাকে? বাড়িতে আমি, আমার স্ত্রী সুমিত্রা আর রেখা। আর আপনি? স্যার, আমার নাম সন্তোষ। আমি রেখাকে নিয়ে এসেছিলাম কাকুর কাছে। আমরা রামকুমার আর রেখার বিয়ে তোড়জোড় করছিলাম। আপনি বলছেন যে বিয়ের আগেই আপনার হবু পুত্রবধূ আপনার ঘরে থাকতো? হ্যাঁ সাহেব। এখন কোথায় রেখা? তো রেখা, তোমার বিয়ের কথাবার্তা চলছিল রামকুমারের সাথে? হ্যাঁ সাহেব, আমরা দুজন একে অপরকে খুব পছন্দ করতাম। তাহলে তোমার মতে ও কোথায় যেতে পারে? সেটা তো বলতে পারবো না সাহেব, কিন্তু কাল রাত থেকে ও খুবই চিন্তার মধ্যে ছিল। কেন, এমন কি হয়েছিল? কি হয়েছে রে বাবা? খাবার কেন খাচ্ছিস না? শোন বাবা, যা হয়েছে ভুলে যা। রেখা খুব ভালো মেয়ে, ওর থেকে ভালো বউ আর কেউ হবে নে। বিয়ে শাদী করো আর নিজের জীবনটা সামলে নাও। এটা আমার জীবন বাবা, রিক্সা বা ঠেলা গাড়ি না যে ধাক্কা মেরে এগিয়ে দেবো। তোমরা আমাকে একটু সময় দাও। মানিরে যাব, চাকরি করব, টাকা পয়সা রোজগার করে তারপর বিয়ে শাদীর ব্যাপারে আরে ভাববো। পাগলা হয়ে গেলি নাকি? আবার ওখানে যাবি? আরে একবার তো জেল যাওয়া থেকে বাঁচলি। আরে কাল যদি উল্টো পাল্টা কিছু হয় আমরা কি করবো? একটা কথা শোনো বাবা, যে যাই করুক না কেন আমার কর্মের ফল আমি পাবোই। তাই বলে এদের ভয় পেয়ে কি আমি নিজের জীবনটা শেষ করে দেবো? আরে জীবন শেষ করবার কথা কে কইছে? আমাদের ক্ষেত আছে, গরু আছে, জমি আছে, এখানেই রোজগার করো, এখানেই খাও, শান্তির ঘুম তো ঘুমোতে পারবি। এখানে বাবা। কত শান্তির ঘুম হয় আমার সব জানা আছে বাবা। তোমার জ্ঞান তুমি নিজের কাছে রাখো, আমায় কি করতে হবে আমি নিজে আরে বুঝে রাম নেবো। রাম করে উঠিস না বাবা। শোন এই না, ছেলেটার কি হয়েছে, কেমন ব্যবহার করছে? শোনো, ঝামেলা করো না তো, আমার মাথা এমনি গরম হয়ে আছে। আরে শোনো না, আরে শোনো না। সেই যে বেরিয়ে গেছিল, এখনো ফিরে আসেনি। খুব রেগে মেগে বেরিয়ে গেছিল সাহেব। আমি ভেবেছিলাম একবার জিজ্ঞাসা করি, কিন্তু কি বলুন তো সাহেব, আমার সাহসই হয়নি। মানের গল্পটা কি?
এমন কি হলো যে রামকুমার জেল যেতে যেতেও বেঁচে গেল? স্যার মানিরে ছোট একটা ঘটনা ঘটেছিল। কি হয়েছিল ঘটনাটা? স্যার মানির পেপার ফ্যাক্টরিতে ও সুপারভাইজারের কাজ করে। গ্রাম থেকে ফ্যাক্টরিটা 20 কিলোমিটার দূরে। রামগোপালের কাজের দরকার ছিল, আমি ওকে ফ্যাক্টরিতে কাজটা পাইয়ে দিয়েছিলাম। একদিন কাজ করতে করতে রামকুমার ভুল করে একটা মেশিনের বোতাম টিপে ফেলেছিল, যার জন্য একনাথের একটা হাত মেশিন রাম, কি হয়েছে? গ্রামে চলে যাও, বাবারও তোমাকে দরকার। আর এখানে যা সব হয়েছে তাই নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। এই নাও। এসব আবার কেন দিচ্ছ? রাখো। রাম খুব সাদাসিধে ছেলে ছিল স্যার, যা হয়েছে সেটা আমাদেরও খুব খারাপ লেগেছে। রেখা আমার দুঃসম্পর্কের বোন, সেই জন্যই তো আমি ওর সম্বন্ধ নিয়ে এসেছিলাম, যাতে ওর জীবনটাও সুখে ভরে ওঠে। ঠিক আছে, তুমি যেতে পারো, প্রয়োজন হলে আবার ডেকে পাঠাবো। মুস্তাক স্যার, সবার আগে রামকুমারের পুরনো কেসটার ডিটেলস বার করো। কখনো কখনো অতীতের একটা ভুল বর্তমানের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। হতে পারে রামকুমারের নিখোঁজ হওয়ার ব্যাপারটা ওই ঘটনার সাথে যোগ আছে। আর হ্যাঁ, রামকুমারের আশেপাশের আর গ্রামের লোকেদের সাথে কথা বলো। হতে পারে কেউ সেই রাতে রামকুমারকে কোথাও যেতে দেখেছে। স্যার, আমি এক্ষুনি দুটো টিম রেডি করছি। একটা টিমের সাথে মানেরে রওনা দিচ্ছি, আর আরেকটা টিমকে গ্রামে জিজ্ঞাসাবাদের জন্য পাঠাচ্ছি। হ্যাঁ গুপ্তা স্যার, ঘরের আশেপাশে আমি জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু আশপাশ থেকে কিছুই জানতে পারিনি। কিন্তু আমরা এটা জানতে পেরেছি যে রামের নিজের ভাইয়ের সাথে ভালো সম্পর্ক ছিল না। অখিলেশ। হ্যাঁ স্যার, আমার নাম অখিলেশ। অখিলেশ তোমার ভাই কাল রাত থেকে বাড়ি ফেরেনি, কিছু জানতে পেরেছো কোথায় আছে? না স্যার, বাবা ফোন করেছিল বলে জানতে পেরেছি যে ওর বাড়ি ফেরেনি। কিন্তু স্যার, ওর সঙ্গে আমার কোনো বনিবনা ছিল না। আমি কিছু জানি না স্যার। জানো না নাকি আমাদেরকে বলতে চাইছো এ না? কি বলছেন আপনি স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবার এটা নয় তো যে তোমার ভাইয়ের নিখোঁজের পিছনে তোমারই হাত রয়েছে? আরে আমি কেন করতে যাবো এই সমস্ত কিছু? বনিবনা তো এই জন্য ছিল না যে আমার বাবা সমস্ত সম্পত্তি ওর নামে করে দিয়েছিল, আর আমার অংশে এসেছিল শুধু ভিক্ষা। আর তাছাড়া আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই স্যার। আর আমি এখানে আমার বউ বাচ্চা নিয়ে খুব সুখে ঘর সংসার করছি স্যার। তাই এই সমস্ত কিছু করে নিজের জীবনটা কেন খারাপ করতে যাবো স্যার? মাগো, যাওয়াটা কি খুবই দরকার মা? বাবা, আমার যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু কাকা, ফ্যাক্টরিতে ফিরে যাওয়াটা সত্যি খুব দরকার। আমাকে দিয়ে যদি কোনো কাজ হয় বা কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই ফোন করবেন। আর কাকা, রামকে নিশ্চয়ই পাওয়া যাবে, ধৈর্য ধরুন। আচ্ছা, আমি আসি, নমস্কার। ভালো থাকো। সাবধানে যেও মা, ভালো থেকো। স্যার, আমি মানেরে গিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করেছি। রেখাকে অনেকেই পছন্দ করে। ওর দাদা আনন্দ সেই ফ্যাক্টরিতেই কাজ করে যেখানে সন্তোষ কাজ করে। দুজনে বেশ ভালো বন্ধু স্যার। সেই কারণে দাদা বোনকে সন্তোষের সাথে রামকুমারের বাড়িতে পাঠায় যাতে ওর বিয়েটা পাকা হয়ে যায়। আরও একটা কথা স্যার, আমি রামকুমারের দাদা অখিলেশের সাথেও কথা বলেছি। অখিলেশ আর রামকুমারের মধ্যে ভালো সম্পর্ক ছিল না, কিন্তু এটা দেখে মনে হয়নি যে ওর দাদার এতে কোনো হাত থাকতে পারে, কারণ ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আর স্ত্রীও আছে। আর একনাথের খবর কি?
স্যার একনাথ ও রেখাকে ভীষণই পছন্দ করে। স্যার হচ্ছে রাকেশ রামকুমারের বাড়ির পাশেই থাকে ও ওই দিন রাতে কিছু দেখেছে বলছে স্যার। কি দেখেছিলে? স্যার আমি ওকে একটা লোকের সঙ্গে দেখেছিলাম, ওরা দুজন ঝগড়া করছিল। অন্ধকার বেশি হওয়ার জন্য আমি ওদের মুখ তো দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ স্যার ওর একটা হাত ছিল না। একনাথ ছিল সেদিন ওই রাতে। মুস্তাক, স্যার চলো এই একনাথের খোঁজ খবর নি। খবর নিয়ে দেখি যে এমন কি দরকার ছিল যে অত রাতে দুজনকে একসাথে দেখা করতে হলো। স্যার দরজা খোলো। আরে কোথায় 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 নিয়ে যাচ্ছ আমার? কোথায় নিয়ে যাচ্ছ? কি করেছি আমি? আমি যতটা জিজ্ঞেস করছি শুধু সেটা বল। যে রাতে রামকুমার নিখোঁজ হয়েছিল তুই সঙ্গে ছিলি, ব্যাপারটা কি? এটা কি কাকতালীয় না কোনো প্ল্যানিং ছিল? আমরা কোনো প্ল্যানিং করিনি স্যার। আমরা কেন করব প্ল্যানিং? বাস এইটাই যে রেখাকে আমি খুব পছন্দ করি আর ও আমাকে খুব পছন্দ করে। বাস এই কথাটা বলতেই আমি রামকুমারের কাছে গিয়েছিলাম, যাতে ও আমাদের মধ্যে থেকে সরে যায় আর 3টে জীবন বরবাদ হওয়া থেকে বেঁচে যায়। এসব কি বলছো একনাথ? পাগল হয়ে গেছো নাকি? পাগল হয়ে যায়নি, ঠিক কথাই বলছি, ঠিক কথা। আর এই কথাটা ভালো করে জেনে রাখ, এই বিয়েতে কারোর ভালো হবে না। রেখাও আমাকে পছন্দ করে। হ্যাঁ তুই বলে দিলি আর আমি সব মেনে নেবো। হ্যাঁ শুধু এইটুকুই কথা হয়েছিল স্যার। আমি ওকে কেন কিছু করতে যাব? মুস্তাক স্যার রেখার কথা হলো ও আর রামকুমার একে অন্যকে ভালোবাসে, আবার একনাথ বলছে যে ও আর রেখা একে অন্যকে ভালোবাসে। এই সমস্ত কিছু রেখার জন্য হচ্ছে না তো? স্যার স্যার রেখার দাদা আনন্দ তিওয়ারির সাথে কথা বলি, মনে হচ্ছে ও সবটা জানবে। একজন দাদা হওয়ার সুবাদে ও সবটা জানবে যে রেখার সঙ্গে সঙ্গে কারা ছিল এবং কেন ছিল, আর রেখা কাকে ভালোবাসতো। একটু হাসো না। কেন কেন হাসবো আমি? আরে তুমি যখন হাসো তোমায় ভীষণ ভালো লাগে। কিন্তু কেন হাসবো আমি? কোনো কারণ তো থাকা চাই, তাই না? আরে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। সারপ্রাইজ? দেখাও তো। আরে এমনি এমনি দেখিয়ে দেবো, আগে হাসো না একবার। তারপর দেখাবে? হ্যাঁ। ঠিক আছে। আরে বাবা কি লাগছে তোমাকে। কোথায় গেল? এই দেখো নতুন বোন, দেখি তো। আরে দাঁড়া তোমার একটা ছবি তুলি আগে। দাঁড়া একটা ছবি। কেমন লাগছে আমাকে? আরে ভীষণ সুন্দর লাগছে তোমায়। দেখাও না আমাকে। আরে আমি দেখাচ্ছি তো তোমাকে, আগে কিছু করতে দাও না। আরে আনন্দ তেওয়ারি? হ্যাঁ স্যার। আনন্দ, হ্যাঁ স্যার। তুমি রামকুমারের মধ্যে এমন কি দেখলে যে তুমি ওর কাছে বোনকে সোজা পাঠিয়ে দিলে? বিয়ের কথাবার্তা তো অন্যভাবে হতে পারতো। স্যার আমি রামকুমারকে আমাদের ফ্যাক্টরিতে কাজ করতে দেখেছিলাম, খুব পরিশ্রমী ছেলে স্যার। আমি ভেবেছিলাম আমার বোনের জন্য এর থেকে ভালো সম্বন্ধ আর পাবোই না। তার জন্যই আমি সন্তোষের সাথে রেখাকে রামকুমারের বাড়িতে পাঠিয়েছিলাম, যাতে রামকুমারের বাবা মাও রেখাকে দেখে নেয়। আর ওই একনাথের ব্যাপারটা কি? স্যার ওটা তো 1 নম্বরের গান্ডু চোদা সালা। ওরা আমার বোনের ওপর খারাপ নজর ছিল স্যার, অনেকবারও রেখাকে বিরক্ত করেছে। খুব বাজে লোক ছিল স্যার। রামকুমার আর রেখা একে অন্যকে পছন্দ করলো কিভাবে? ওরা দুজন একে অপরের সঙ্গে দেখা করত, এভাবেই ওদের ভালোবাসার সূত্রপাত হয়। রেখা এখন কোথায়? স্যার ও কিছু জিনিসপত্র আনার জন্য বাজারে গেছে। রামকুমারের নিখোঁজ হওয়া এই ব্যাপারটা আমার কোনো না কোনো ভাবে ফ্যাক্টরির সাথে যুক্ত মনে হচ্ছে। তুমি একটা কাজ করো, হ্যাঁ, স্যার। ওই ঘটনাটার সময় যারা যারা ওখানে ছিল সবার সাথে যোগাযোগ স্যার। করো। আপনি কি এখানে ম্যানেজার? হ্যাঁ স্যার, আমি ম্যানেজার। আমি ওই মেশিনটা দেখতে চাই যাতে একনাথের হাত কেটে গিয়েছিল। আসুন স্যার, দেখাচ্ছি। চলুন। এর আগে কখনো এই মেশিনের সাথে কিছু না হয়েছিল? স্যার, এমন ঘটনা প্রথমবারই ঘটলো। এর আগে কখনোই ঘটেনি। আমাদের সব মেশিনের চেকিং প্রত্যেক মাসে হয়। এই যে ঘটনাটা ঘটেছে না একনাথের সাথে, প্রথমবারই ঘটেছে। স্যার সেদিন একনাথ কিন্তু একটু অন্যমনস্ক ছিল। ভালো মানে ওর একটু সাবধানে কাজ করা উচিত ছিল, কারণ কারখানায় দেখতেই পাচ্ছেন কত বড় বড় মেশিনপত্র। সেই জন্য এখানে সাবধান থাকা খুব জরুরি। সাহেব আমার তো মনে হয় যে
রামকুমার সব বুঝে শুনেই এই কাজ করেছে। একনাথ রাস্তা থেকে সরে গেলে রেখার জন্য কাজটা সহজ হতো। আর সেদিন ওদের মধ্যে ঝগড়াও হয়েছিল। এখন কেন ঝগড়া হলো সেটা আমি জানি না। প্রতিদিনই তো একনাথ আর রামকুমারের মধ্যে ঝগড়া হতো, আর সেই ঝগড়াটা কেন হতো জানো? স্যার একনাথ না আনন্দের বোন রেখার পেছনে পড়েছিল, কখনো কখনো যেতে আসতে উল্টোপাল্টা বলেও ছিল। এবার রেখা তো আমাদেরও বোনের মতো, এই স্বভাবটাকে নিয়েই ঝগড়া হয়েছিল নিশ্চয়ই। স্যার, আমি মানের ফ্যাক্টরির লোকেদের সাথে কথা বলেছি। ওরা বলল যে একনাথ একটু অন্যমনস্ক ছিল, তাই ওর গাফিলতির জন্যই এই হাতটা কেটে যায়। আর কেউ কেউ বলল সেদিন একনাথ আর রামকুমারের মধ্যে ঝগড়াও হয়েছিল। ঝগড়াটা কেন হয়েছিল? স্যার, সন্তোষ বলছিল যে একনাথ রেখাকে পছন্দ করত আর ভীষণই খারাপ খারাপ কমেন্টসও করত। ঝগড়াটা সেই কারণেই হয়েছিল। মুস্তাক, ঘটনাটা এমন নয় তো যে এই কারণেই একনাথকে ওই মেশিনের শিকার হতে হলো? অখিলেশ আর একনাথ দুজনেরই রামকুমারকে গায়েব করার কারণ ছিল, আর সেই জন্য দুজনই এখন সন্দেহের আওতায়। সম্পর্কে মনোমালিন্য যে কোনো সময় শত্রুতার রূপ নিতে পারে, সেই সম্পর্ক বন্ধুত্বেরই হোক বা ভাইয়ে ভাইয়ে। শত্রুতা যে কোনো মানুষের কাছেই প্রাণঘাতী হতে পারে। পুলিশ রামকুমারের সঙ্গে জড়িত প্রত্যেকের সম্পর্কে অনুসন্ধান শুরু করে দিল, কারণ এই মুহূর্তে খুব ছোট একটা প্রমাণও বড় রহস্যভেদ করতে পারে। হ্যাঁ শোন, আরে আমি খুব ভালো করে জানি সেদিন কি হয়েছিল, ঠিক আছে? সেই জন্যই সেটা নিয়ে কথা বলাটা একটু দরকার ছিল। না 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 না, শুধু তুই আর আমি, কারখানার পেছনে 8টার পরে, ঠিক আছে? হ্যাঁ। হ্যালো, তুমি এখানে কি করছো? কিচ্ছু না, এই একটু পায়চারি করছিলাম। এত রাতে কাউকে ডাকুনি তো এখানে? না, আমি কাকে ডাকবো আবার? চলো বসো, ছেড়ে দিচ্ছি। আমাদের রাম এত ভালো আর সরল, সকলের কথায় বিশ্বাস করে নেয়। আর এইসব ভেবেই তো আমি আমার সম্পত্তির অর্ধেকের বেশি ওর নামে করে দিয়েছিলাম, যাতে ওর ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে থাকে। অখিলেশকে তো চিনি, চালাক চতুর, নিজের জীবন সামলে নিবে। কিন্তু আমি কি করে জানবো যে সম্পত্তির কারণে এই দুই ভাই দুজনের একেবারে শত্রু হয়ে দাঁড়াবে? যদি দুই ভাই এক হয়ে থাকতো। স্যার, এটা হলো রেখার কল ডিটেলস। এখানে সেই সব লোকেদেরই নাম্বার আছে যাদের সাথে রেখা কথা বলতো। ইনকামিং আউটগোয়িং হিস্ট্রিও আছে। হ্যাঁ বলো। হোয়াট? সরো ভাই, সরো। স্যার, এই নিন পোস্টমর্টম রিপোর্ট। স্যার, রিপোর্ট অনুযায়ী ড্রাগসের হেভি ডোজের কারণে সমর মিশ্রার মৃত্যু হয়েছে। ড্রাগের হেভি ডোজ, এর মানে ও ভালো ড্রাগস নিত। মুস্তাক স্যার, এই ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না। লোকটা একটা শ্রমিক মানুষ, ও যতই নেশাকর হোক, ড্রাগসের মতো একটা দামি জিনিস দিনের পর দিন ওর পক্ষে নেওয়া সম্ভব ছিল না। তুমি সবার আগে এটা খোঁজ নাও যে ও সত্যি সত্যি ড্রাগস নিত কি।
হ্যাঁ মুস্তাক, স্যার সমরের পরিবার আর বন্ধু বান্ধবের সাথে কথা বলেছি, সেখান থেকে জানতে পারলাম যে ও 1 নম্বরে নেশা করছিল। মত রোজই খেত স্যার। হ্যাঁ কিন্তু ড্রাগস, তাও এত মাত্রায়? দেখো মুস্তাক, ড্রাগসের লাইট ডোজেও মানুষ বেহুশ হয়ে যায়, তাহলে এত বেশি মাত্রায় লোকটা ড্রাগস নিত কিভাবে আমি তো বুঝতে পারছি না। নিশ্চয়ই পিছনে কারো হাত আছে। স্যার মনে হয় এই ড্রাগস ও নিজে খায়নি, হয়তো কেউ ওকে খাইয়ে দিয়েছে। পসিবল হতে পারে। রেখার সঙ্গে জড়িত এখনো পর্যন্ত 3 জনের নাম সামনে এসেছে, রামকুমার, একনাথ আর নমন। রামকুমারের এখনো কোনো খবর পাওয়া যায়নি। একটা অ্যাক্সিডেন্টে একনাথের একটা হাত কাটা গিয়েছে, আর এখন নমনের মৃত্যু। এই 3টে ঘটনায় কি একে অপরের সঙ্গে যুক্ত ছিল, নাকি এমন কেউ আছে যে রেখার সঙ্গে জড়িত প্রত্যেককে বিপদে ফেলতে চাইছে? রামকুমারের নিখোঁজ হওয়া আর দ্বিতীয় ঘটনার সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল, নাকি রেখাই এই সব কিছুর জন্য দায়ী? রামকুমার নিখোঁজ হয়েছে 2 মাস কেটে গিয়েছে, আর এখন তার দেখা পাওয়ার সব আশাই প্রায় শেষ। এত বৃষ্টি হচ্ছে। আমাদের এই জল বার করে দিতে হবে, না তো এই মাটি খেয়ে ফেলবে তো। এসো জলদি এসো, চলো ভেতরের ঘরটা গিয়েও দেখি, হয়তো ওখানেও এত জল ভরে গেছে। চলো চলো। আরে রামকুমারের ঘরে এত জল! সুমিত্রা, আরে! জল তাড়াতাড়ি বাইর করতে হবে। আরে তো আরে সুমিত্রা, বাবা রে, আরে তো রামের হাতের মালা। আরে সারা দুনিয়ায় খুঁজে বেড়াচ্ছি আমি। এটা একনাথের কাজ হতে পারে না। এক হাতে এই লাশটাকে টেনে নিয়ে যাওয়া আর মাটি খুঁড়ে তাকে কবর দেওয়া, নট পসিবল। মুস্তাক স্যার এটা কি সম্ভব যে রামকুমারের দেহটা ওর নিজের ঘরেই কোথাও চাপা দেওয়া ছিল, আর এত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও কেউ জানতে পারলো না? স্যার হতে পারে সত্যিই ও এটা জানে না। এর পিছনে যদি সত্যিই ওর হাত থাকতো, হাজারো অসুবিধার মধ্যেও এই লাশের ব্যাপারে কেউ জানতে পারতো ও না। তো ঠিক আছে মুস্তাক, তবুও আমাদের দিক থেকে ব্যাপারটা আরেকবার খতিয়ে দেখা দরকার। হতে পারে অন্ধকারে চালানো আমাদের তীর সঠিক নিশানায় লেগে যায়। স্যার আরে এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে সাহেব? তার যুবক ছেলে তারই ঘরে পোতা রয়েছে, আর তার বুড়ো বাপ তারই কবরের ওপর 2 মাস ধরে শুয়েছে, আর আমি জানতেও পারিনি। নিজেকে সামলানোর চেষ্টা করুন, খুনি যেই হোক পুলিশ তাকে গ্রেপ্তার করবে। স্যার এ হলো রাকেশ, অখিলেশের প্রতিবেশী। নমস্কার। রামকুমারের ব্যাপারে জিজ্ঞেস করতে ও কিছু বলতে চেয়েছে। হ্যাঁ বলো। অখিলেশের বাবাকে অখিলেশের ওখানে বহুদিন পর দেখলাম, তাই আমার নজর ওনার প্রতি পড়ে। অখিলেশ, অখিলেশ, প্রণাম বাবা। ভালো থেকো। প্রণাম বাবা। আমি এটাই কইতে এসেছিলাম বাবা, যা কিছু ঘটেছে তাকে ভুলে যাও, বাড়ি ফিরে চলো, জীবনটা নতুন ভাবে শুরু করো। এখন সব শেষ হয়ে গেছে কিন্তু বাবা, আর তুমি সবসময় রামকুমারের পক্ষ নাও, ওর তরফদারি করতে থাকো। যতদিন ও বেঁচে আছে না, ওই বাড়িতে আমি কোনোদিন পা রাখবো না। অখিলেশ বাবা। মুস্তাক স্যার। মনে হয় আমাদের বলার মতো অখিলেশ অনেক কিছুই জানে। তুমি এক কাজ করো, হ্যাঁ। এক্ষুনি একটা টিম তৈরি করো, অখিলেশের বাড়ি যেতে হবে। এমন না হয় যে লাশের খবরটা শুনেই ও পালায়। স্যার আরে স্যার স্যার কি করছেন স্যার? চলো বলছি, কথা বিশ্বাস করুন স্যার, তুমি পুলিশ স্টেশনে গিয়ে বলবে। চলো স্যার, আপনি গাড়ি নিয়ে গেছেন। তো কথাবার্তা এবার পরিষ্কার করে বলা যাক, আর মনে থাকে যেন দুজনেই সত্যি কথা বলবে। অখিলেশ, তোমার বাবা কি তোমার বাড়ি এসেছিল? হ্যাঁ স্যার। আর বাড়িতে আসার পর তোমাদের এই নিয়ে ঝগড়া হয়েছিল?
এখন স্যার রাগের মাথায় তো মুখ থেকে দু চারটে কথা বেরিয়ে যায়। ব্যাপারটা হলো স্যার, আমি রামকে প্রচন্ড হিংসে করতাম, কারণ বাবা সমস্ত সম্পত্তি ওর নামে করে দিয়েছিল, যেটা ও শেষ করে ফেলতো। আর আমাকে কি দিয়েছে? কিচ্ছু না। ব্যাস স্যার, এই জন্যই আমি রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। তুই যতই ভালো সাজার চেষ্টা করিস না কেন, তোকে দেখে কিন্তু মনে হয় না যে তুই ধোয়া তুলসী পাতা। আর ব্রজেশ্বর বাবু, আপনি ব্যাপারটা এমন নয় তো যে এক সন্তানকে যখন হারিয়েছি তখন আরেকজনকে বাঁচিয়ে আমার নিই? ছেলেরা নিজেদের মধ্যে ঝগড়া করতেই পারে, কিন্তু আমি এটুকু জানি যে তারা কাউকে প্রাণে মেরে ফেলবে না। আপনার এই ছেলে যে কি করতে পারে এটা তো আপনি ভালোভাবেই জানেন, কিন্তু আমি কি করতে পারি এটা আপনারা জানেন না। তাই স্মরণ শক্তিটা খাটান আর ভাবুন যে ঘটনাটা কি করেছে, কে করেছে আর কেন করেছে। স্যার, পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী রামকুমারকে খুন করা হয়েছে। কেউ ওকে গলা টিপে খুন করেছে আর লাশটাকে পুঁতে দেওয়া হয়েছে। বডিটা যেন তাড়াতাড়ি পচে যায় সেই কারণে খুনি বেশি করে নুন দিয়েছে এতে। আর নুনের ব্যবহারটা সেই কারণেই করা হয়েছে যাতে খুব একটা গন্ধ না বেরোয়। আমার এখনো মাথায় ঢুকছে না যে কেউ ঘরের মধ্যে মাটি কুড়ে দেহটা চাপা দিয়ে চলে গেল আর ব্যাপারটা কেউ জানতে পারলো না। আমার তো মনে হয় সবকিছুর পিছনে অখিলেশের হাত আছে, আর বাবা তার একমাত্র ছেলেকে বাঁচাতে চাইছে। বা এটাও হতে পারে যে রামের মৃত্যুর কারণ ওই রেখাই, কারণ তারও ফ্যাক্টরিতে প্রেমিকের সংখ্যা কম ছিল না। হতে পারে তাদের মধ্যে কেউ এলো আর এসব ঘটিয়ে চলে গেল। মুস্তাক স্যার, আমার মনে হয় আমাদের সমস্ত প্রশ্নের জবাব হলো ওই রেখাই। রামকুমারের বাবা কি সত্যিই জানতেন না যে তার ছেলের লাশ তার বাড়ির ভিতরেই পোতা রয়েছে, নাকি তিনি তার দ্বিতীয় ছেলে অখিলেশকে বাঁচানোর চেষ্টা করছিলেন? অখিলেশই কি তার ভাই রামকুমারকে খুন করেছিল? এমনিতে অখিলেশ ছাড়াও পুলিশের সন্দেহের তীর কোথাও না কোথাও রেখার দিকেও ছিল। রেখা, স্যার, এটা একে তাড়াতাড়ি হাসপাতালে পাঠাও। ইঁদুর মারা বিষ খেয়েছিল। সিচুয়েশন ক্রিটিক্যাল হতে পারতো, কিন্তু এখন ঠিক আছে। বিষটা বেরিয়ে গেছে, কিন্তু রিকভার হতে 2-3 দিন সময় লাগবে। হ্যাঁ তো রেখা, ব্যাপারটা কি? এমন কি ঘটেছিল যে তুমি ইঁদুর মারার বিষ খেয়ে নিলে? সাহেব, আজ অব্দি আমি যাকে যাকে ভালোবেসেছি সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আর এবারও ঠিক সেটাই হলো সাহেব। সেই জন্য আমি ভেবে নিয়েছিলাম যে আমি আর বেঁচে থাকবো না। আমি তোমার দুঃখটা বুঝতে পারছি, শুনে বড্ড খারাপও লাগছে। কিন্তু কি জানো, আমারও কিছু সমস্যা আছে যেটা শুনলে তুমি হয়তো খুব অসুবিধায় পড়ে যাবে। আমরা তোমার কল রেকর্ড চেক করেছি। আমরা এটা জানতে পেরেছি যে যে রাতে ও খুন হয়েছিল সেই রাতে তুমি ওখানে ছিলে। আর আমরা ফ্যাক্টরির শ্রমিক না যে তুমি আমাদের ঘোরাবে আর আমরা ঘুরতে থাকবো। তাই তোমার পক্ষে এটাই ভালো যে যা জানো পরিষ্কার বলো, নাহলে আমরা যদি ঘোরাতে থাকি না তাহলে এমন ঘোরাবো যে তোমার সমস্ত জীবন ঘুরতে থাকবে। চলো বলো, বলো। সাহেব, আমি তো অমরের সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমি তো এটাও ভেবে নিয়েছিলাম যে আমি ওর সাথেই পালিয়ে যাব। স্যার, ও তো আমাকে কথাও দিয়েছিল যে ও কখনো কোনো কিছুর অভাব হতে দেবে না। আর হ্যাঁ সাহেব, সেদিন রাতে ওই অমরই আমাকে ওখানে ডেকেছিল। আরে কেন চিন্তা করছিস তুই? আমি আছি তো তোর সাথে। হ্যাঁ, আরে বোকামি, আমি তোর খেয়াল রাখবো, সবসময় খেয়াল রাখবো তোর আমি। হ্যাঁ, নে এই নে। আরে না, আরে রাখ না, উফ রাখ। আমি জানি যে তুমি সব সময় আমাকে ভালো রাখবে। তারপর আমি ওখান থেকে একাই বেরিয়ে যাই। তারপর সাহেব, ওর সাথে কার দেখা হয়েছিল, ও কোথায় গেছিল, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। সেই রাতে এত কিছু হলো, আপনার ছেলেকে কেউ মেরে দিয়ে চলে গেল, আপনারই ঘরের ভেতরে মাটি খুঁড়লো, ওকে পুঁতে দিল, আর তারপর চলে গেল। ব্রজেশ্বর বাবু, এসব করতে অনেক সময় লেগেছে আর আপনি কিচ্ছু জানতে পারলেন না কেন? সাহেব, আমি আর আমার স্ত্রী প্রত্যেক রাতের মতো খাবার খেয়ে নিজেদের ঘরে শুতে চলে যাই। আমরা কোনো শব্দ পাইনি সাহেব। সাহেব, আমাদের বাড়িতে আসার 2টো রাস্তা আছে, একটা তো সামনের দরজা, আর পিছনের দিকে দরজাটা ক্ষেতের দিকে খোলে সাহেব। ওরা নিশ্চয়ই পিছনের দরজা দিয়ে এসেছিল সাহেব। আর রামকুমারের ঘরটা সাহেব অন্যদিকে। আর যদি ওই ঘরে কিছু হয়েও থাকে, আমাদের ঘরে তার আওয়াজ আসবে না।
এইসবের মধ্যে অখিলেশ থাকতে পারে না সাহেব। ও রাগ নিশ্চয়ই করতে পারে, বকবক করে, তবে ও এইসব করতে পারবে না। তাহলে আর কে করতে পারে? কে কে আসে আপনার বাড়িতে? অনেক লোকই তো আসে বাড়িতে সাহেব। রেখা, সন্তোষ, তার বউ। স্যার, এখনো আমাদের সন্তোষ আর সমরের বাড়িতে গিয়ে কথা বলা হয়নি। সন্তোষের স্ত্রী রামকুমারের বাড়িতে প্রতিনিয়ত আসতো, হতে পারে ও কিছু দেখেছিল। রামকুমারের ঘরে যাতায়াত ছিল তোমার? ছিল সাহেব, ওনার মা খুব ভালো ছিলেন, ওনার সঙ্গে দেখা করতাম। তোমার স্বামী সন্তোষ রেখার সম্বন্ধ নিয়ে রামকুমারের কাছে গিয়েছিল, তাই তো? কিরকম মেয়েও? আরে ওর কথা তো বাদ দিন সাহেব, ওর জন্য আমাদের সাজানো গোছানো সংসার বরবাদ হয়ে গেল। এমন কি করলো? চল সন্তোষ, চল। স্যার স্যার কি হয়েছে? তোর জন্য জেলে একটা নতুন কাজ আছে, ঘানি টানার কাজ। স্যার, স্যার, নিয়ে স্যার, যাও স্যার। একে। স্যার আমি 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 কিছু বুঝতে পারছি না স্যার। স্যার 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 ভান করিস না, আমরা সব জেনে গেছি যে রামকুমার আর সমরকে তুই মেরেছিস। কি বলছেন স্যার? আমি কেন মারবো? তোর বউ না সমস্ত কিছু স্বীকার করেছে, আর তোর সমস্ত অন্যায় আর অপরাধ না পরিষ্কার হয়ে গেছে। রেখাও সেদিন তোর ঘরে গিয়েছিল না, রাইট? আর তোদের দুজনের রাসলীলা চলছিল, হ্যাঁ? আর সমরের বউ আমাদের বলেছে যে সমরকে কারোর 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আর সেটা দিয়েই সে শহরের বাইরে চলে যেত। তখন আমরা তোর কল রেকর্ড চেক করি, আর জানতে পারি যে খুন হওয়ার দিন সমর তোকে ফোন করেছিল। হ্যালো? আর খুন হওয়ার রাতে রেখা তোর সাথেই ছিল। তারপর আর কি, সমস্ত বিষয়টা আমাদের সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। এবার তোর মুখ থেকে শোনা বাকি। চল বল, বল। স্যার, অমর আমাকে কারখানায় তার বদলাতে দেখে ফেলেছিল, যার পর একনাথের হাত কেটে যায়। আমার যা করার ছিল আমি তো করে দিয়েছিলাম, কিন্তু অমর আমাকে সন্দেহ করছিল। জেরার সময় তো কিছু বলেনি, কিন্তু মুখ বন্ধ করে রাখার জন্য ও আমার থেকে টাকা চাইলো। আমি ওকে অনেক টাকার লোভ দেখালাম, আমার ফাঁদে ও পা দিল। সুযোগ বুঝে আমি ওর খেলা শেষ করে দিলাম। রেখার পাশে কেউ থাকুক আমি চাইতাম না, রেখা শুধু আমার সঙ্গেই থাকবে। এই অমর আমার থেকে টাকা তো চাইতোই, এর সঙ্গে রেখাকেও ওর চাই। এইটা আমি সহ্য করতে পারিনি। এর আগে রামকুমারকে কেন মানলি? আরে ভাই, যেটা বলছিলাম, রামের থেকে ভালো ছেলে আমার তো মনে হয় রেখার জন্য আর কেউ নেই। আমি ওকে দেখেছি ফ্যাক্টরিতে কাজ করতে, বেশ ভালো লেগেছে, খুব ভালো ছেলে ও। তাহলে বলো, কথা বলি। আরে দাদা, এখনই এসব বললে হয়? ঠিক আছে, চলো কথা বলি। আমি কথা বলছি ওর সঙ্গে। আমি রেখাকে রামকুমারের কাছে নিয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল রেখা রামকুমারের কাছে থাকলে কারো সন্দেহ হবে না, আর আমরাও দেখাশোনা করতে পারবো। কাকা প্রণাম, তোমার বৌমাকে নিয়ে এলাম। কাকিমা কেমন আছেন?
আপনার বৌমাকে দেখে নিন ভালো করে। ভালো থাকো। আরে রাম, কি বসেই থাকবে? ওঠো ওঠো, দেখো নিয়ে এলাম। কেমন পছন্দ হয়েছে? কিন্তু 3 দিনের মধ্যে আমি আর থাকতে পারলাম না। আমি ওর সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়লাম। আমার এটা কিছুতেই সহ্য হচ্ছিল না। আমি ভাবতেই পারছিলাম না রামকুমার ও রেখাকে আদর করবে। এক রাতে তো আমি ওদের দুজনকে দেখেওছি। এই সময় কি আসতে? কে জানে, তুমি ভেতরে যাও, আমি দেখছি। আরে সন্তোষ, এত রাত করে? হ্যাঁ ভাই। কি হয়েছে? আরে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সঙ্গে দুপেগ হয়ে যাক। আরে এসো। এই রেখা, দেখো দাদা এসেছেন। তোমরা ভাই বোন বসে একটু কথা বলো। আমি বেরিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জানি সন্তোষ। তারপর আমি ভাবলাম যে রামকুমার এই কথা সবাইকে বলে দেবে। তুই এটা করতে পারলি? তুমি ভুল বুঝছো। আমার বউয়ের সাথে? আরে না রে ভাই, তুমি ভুল বুঝছো। আমি ভুল বুঝছি? হ্যাঁ? পরের দিন কাকা বাড়িতে এলেন আর আমাকে বললেন রাত থেকে রামকুমারের খোঁজ মিলছে না। এটাই সুযোগ ছিল স্যার বাড়িটাকে ফাঁকা করার, আর এতে আমার উপর কারো সন্দেহ হবে না। লাশ থেকে যাতে দুর্গন্ধ না ছড়ায় আর তাড়াতাড়ি মাটিতে মিশে যায়, সেই জন্যে আমি আবার কবরটা খুঁড়লাম। ওতে নুন ঢেলে আবার মাটি চাপা দিয়ে দিলাম। তারপর আমি আর রেখা মিলে রামকুমার আর তার বাবা সন্তোষের উপর পুরো ভরসা ছিল, আর সন্তোষও তাদের এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে নিজের উদ্দেশ্য সফল করতে চেয়েছিল। সন্তোষ তার প্রথম ভুল পদক্ষেপকে লুকিয়ে রাখার জন্য একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছিল, যার ফল রামকুমারকে তার প্রাণ দিতে হলো। অপরাধের কালো পর্দা যখন কারো চোখের উপর পড়ে, তখন ঠিক আর ভুলের পার্থক্য শেষ হয়ে যায়, আর সেই মানুষটা তার খারাপ উদ্দেশ্য পূরণ করার জন্য যে কোনো কাজ করে ফেলে। ঠিক সেইভাবেই যেমন রেখা সন্তোষ করেছিল। মনের মধ্যে যখন খারাপ উদ্দেশ্য তৈরি হয়, তার ফল খারাপই হয়ে থাকে।
রেখা আর সন্তোষও তাদের খারাপ উদ্দেশ্য পূরণ করার জন্য খুনি হয়ে গেল, আর আজ দুজনেই জেলের গরাদের পিছনে রয়েছে। কাউকে বিশ্বাস করা কিন্তু ভুল নয়, তবে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা একেবারেই ভুল। আমাদের এটা জানা এবং বোঝা ভীষণই প্রয়োজন যে সামনের মানুষটাকে বিশ্বাস করব কি করব না। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.